চিকিৎসা শেষে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন খালেদা জিয়া। অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা, সতর্ক প্রশাসন। তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি, সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন। বেইলি রোডের সিরাজ মার্কেটের রেস্টুরেন্টে আগুন, ফায়ার সার্ভিসের 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, নিরাপদে নামানো হয় 100 জনকে। এখনো পর্যাপ্ত পরিমাণে মানুষ আছে, বিশেষ করে ছাদের উপরে যত মানুষগুলো ছিল সবগুলো ছাদের উপরে চলে গেছে মানুষ। এটা রেসিডেন্সিয়ালের উপর যারা আছে তারাও উপরে, কারণ রেসিডেন্সিয়ালের এক্সিটে শোরুম করা, রেসিডেন্সিয়ালের এক্সিট নাই, এটা বন্ধ। প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সংবিধানে মৌলিক অধিকার স্বীকৃতির সুপারিশ সংস্কার কমিশনের বাজেটের 15% বরাদ্দের প্রস্তাব। শাপলা গণহত্যার বিশেষ ট্রাইব্যুনাল করে বিচার দাবি হেফাজতের, নিহত 93 জনের প্রাথমিক তালিকা প্রকাশ, বিভিন্ন কর্মসূচি। এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই বললেন সিইসি, সুষ্ঠু ও নিরপেক্ষ করার প্রত্যয়, জড়াবে না কোনো রাজনৈতিক বিতর্কে। হবিগঞ্জের বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক, নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। চিকিৎসা শেষে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সাথে দীর্ঘদিন পর দেশে ফিরছেন তার 2 পুত্রবধূ। বাংলাদেশ সময় সোমবার রাত 9:10 খালেদা জিয়াকে বহনকারী কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার সকাল 10:30টায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। নানা জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়া এর আগে গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাস পর দেশে ফিরছেন তিনি। এদিকে চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যাপক অভ্যর্থনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। নেতা কর্মীদের মাঝে উৎসব আমেজ। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বেগম জিয়ার দেশে ফেরা জনগণের মাঝে গণতন্ত্রে উত্তরণের আশা ও সাহস যোগাবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরার বিষয়েও প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এদিকে খালেদা জিয়ার বাসায় ফেরার বিষয়ে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে ডিএমপি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের আনাগোনা আর দলীয় পতাকা, ব্যাচ সহ নানা সামগ্রীর বেচাকেনা জানান দিচ্ছে প্রিয় নেত্রীর আগমন ঘিরে চলছে উৎসব আমেজ। কালকে আমাদের নেত্রী দেশে আসছে, এজন্য তাকে অনেক সম্বর্ধনা করার জন্য ব্যাচ কিনছি। চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যাপক সংবর্ধনা দিতে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, দেওয়া হয়েছে নানা নির্দেশনাও। দলের বিভিন্ন ইউনিট ও সংগঠনকে দেওয়া হয়েছে দায়িত্ব। প্রস্তুত করা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাড়ি ফিরোজাকেও। বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীদের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বিশেষ শৃঙ্খলা টিম গঠন করেছে ঢাকা মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপি। এয়ারপোর্ট থেকে শুরু করে ম্যাডামের বাসা পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের থাকবে। ম্যাডামের বাসার যে ঢোকার যে রাস্তাটি রয়েছে সেখানেও যাতে আমাদের কোনো নেতৃবৃন্দ না যায় সেদিকেও আমরা নজর রাখবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়া দেশে ফেরা জনগণের মাঝে গণতন্ত্রের উত্তরণের আশা ও সাহস যোগাবে। তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি, সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়েও প্রস্তুতি চলছে বলে জানান তিনি। তার নিরাপত্তা ও অফিসে দেখা হচ্ছে। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিচ্ছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি সাইটটা এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর, কোথায় বসবেন, কোথায় থাকবেন, ওনার সিকিউরিটি কিভাবে করবেন, এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি। আর এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আবেদন রাখতে চাই যে তারা এই ব্যাপারটাতে বিশেষ নজর দেবেন যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। এদিকে খালেদা জিয়ার সংবর্ধনা ঘিরে যানজট নিয়ন্ত্রণ আর নির্বিঘ্নে বাসায় ফেরা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ডিএমপি। সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব যাতে পুরো যে এয়ারপোর্ট থেকে বিএনপি চেয়ারপারসনের
বাসভবন পর্যন্ত যাত্রাটা সুগম এবং সুশৃঙ্খলভাবে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপির এই কর্মকর্তা। সে ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। নিয়াজ মুর্শিদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর শান্তিনগরের ক্যাপিটাল সিরাজ সেন্টার শপিং মলে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। 9টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার সন্ধ্যা 6:45টায় সিরাজ সেন্টার শপিং মলের একটি রেস্টুরেন্টে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যোগ দেয় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। তাদের প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এই ঘটনায় ভবনটির ছাদ এবং বিভিন্ন ফ্লোর থেকে 100 জনকে জীবিত উদ্ধার করে দমকল বাহিনী। তবে আগুনের ঘটনায় ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। এর আগে 2024 সালে বেইলি রোডের গ্রিন কোজি ভবনে লাগা ভয়াবহ আগুনে প্রাণ যায় 46 জনের। বেসমেন্ট ছিল, বেসমেন্টের ওইখান থেকে ব্যানার ছিল এখানে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, ওইখান থেকে আপনার মূলত আগুনের সূত্রপাত। ওইখানে মার্কেটের ট্রান্সমিটার ছিল, এভরিথিং ওইখানে, ওইটাতে আপনার যে কাগজপত্রগুলো ছিল ওইটা থেকে আগুন সূত্রপাত হয়েছে। দেন আপনার ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পুরো এলাকা মানে ছায়া যায়। তারপর এখানে যে যথেষ্ট মানুষ ছিল, যারা রেসিডেন্সিয়াল বাসা বাড়ি তারা অর্ধেকের মতো সবাই উপরে ছাদে থেকে হাত নাড়া দিচ্ছে। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেয় কমিশন। প্রতিবেদনে মোটা দাগে 32টি সুপারিশ করা হয়েছে, যেখানে স্বাস্থ্য খাতে মোট বাজেটের 15% বরাদ্দের সুপারিশ করা হয়েছে। তন্দ্রা তারুণ্যের প্রতিবেদন জানাচ্ছেন মাহবুব তামিম। স্বাস্থ্য খাতের দুঃস্থ দুর্নীতির চক্রে মানুষ নিরুপায়। প্রতি বছর বিনা চিকিৎসায় মরছে লাখ লাখ মানুষ। লাগামহীন বেসরকারি খাতের উচ্চ ব্যয়ে কোনো মতে জীবন বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে মানুষ। এই বাস্তবতায় স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডাক্তার AK আজাদ খান। প্রতিবেদনে প্রস্তাব করা হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার, শহর ও গ্রামে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি আলাদা বাংলাদেশ হেলথ সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়। মুখ্য সুপারিশগুলোর মধ্যে প্রথমতম যেটা হলো সংবিধান সংশোধন। এটার জন্য আমরা মনে করি যে এটা করে বিনামূল্যে এটা সরবরাহ করা দরকার সাধারণ মানুষের জন্য, এবং এটার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আইন প্রণয়ন করা সম্ভব। প্রতিটি নাগরিকের জন্য ইউনিক স্বাস্থ্য আইডি ও স্মার্ট স্বাস্থ্য কার্ড চালু করার প্রস্তাব রাখা হয়েছে প্রতিবেদনে, যেখানে সেবা গ্রহণকারীদের স্বাস্থ্যের সব তথ্য রেকর্ড থাকবে। আমাদের স্বাস্থ্য আইডি বা স্মার্ট কার্ডের স্বাস্থ্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনাটা আমাদের এখানে আছে, এটা ডিজিটাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে এবং এইভাবে আমরা কাজ করতে পারবো। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সব সেবার মূল্য নির্ধারণ, তদারকি ও মান নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়। বলা হয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবে না, মেইলের মাধ্যমে করতে পারবে ওষুধের প্রমোশন। চিকিৎসক ফার্মাসিউটিক্যাল সম্পর্ক নীতি, ওষুধের মূল নমুনা এবং উপহার প্রদান করে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। সেবার বিকেন্দ্রীকরণে প্রতিটি বিভাগে আন্তর্জাতিক মানের একটি আঞ্চলিক রেফারেল হাসপাতাল গড়ে তোলার পাশাপাশি সারা দেশের মানহীন হাসপাতাল ও মেডিকেল কলেজ বন্ধের সুপারিশ করেছে কমিশন। আমরা দেখেছি যে বাংলাদেশে অসংখ্য মেডিকেল কলেজ হয়েছে, কোনোটার মান আছে, কোনোটার মান নাই, এবং এটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের মানদণ্ড অনুযায়ী পুনর্গঠন, আসন সংখ্যা পুনর্বিন্যাস, মানহীন প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া করে এবং আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা সংস্কার, জাতীয় নারী স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ যাবতীয় সুপারিশ বাস্তবায়নে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছে সংস্কার কমিশন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। গরুর হাট দখল বাণিজ্য নিয়ে দেশ টিভিতে সংবাদ প্রচারের পর গাবতলী পশুহাটে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় দেশ টিভিতে প্রচারিত রিপোর্টের সত্যতাও পেয়েছেন তারা। অভিযুক্ত সোহেল রহমান পালালেও বেশ কয়েকজনকে দখলদার হিসেবে চিহ্নিত করেন তারা। NI নাহিদের সহযোগিতায় MA আজিমের রিপোর্ট। দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক SA সিদ্দিক সাজু ও ছাত্রদল নেতা সোহেল রহমানের গাবতলী পশুর হাট দখল নিয়ে দেশ টিভিতে সংবাদ প্রচারের পর তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী।
এ সময় সোহেল রানা ও সাজুর একাধিক কর্মীকে হাসিল ঘরে চিহ্নিত করেন তারা। এর মধ্যে একজন সোহেলের কেশিয়ার। তখনও অন্যরা নিজেদেরকে সিটি কর্পোরেশনের চুক্তিভিত্তিক কর্মী দাবি করেন। সোহেল রহমান এখানে আমি কেশিয়ার যখন আইসি না, তখন তো দেখছি এখানে অনেক লোকজন ওদের কাজ করতেছে, তো আমিও ওদের সাথে পরে এখানে কেশিয়ার হিসেবে কাজ করলাম। আমাদের টাকা দিয়ে আমরা চলে যাই, আমাদের জাস্ট এতটুকু, আমরা আর উপরে আর কোনো কিছুর সাথে জড়িত না। অবশ্য চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কোনো কাগজপত্র দেখাতে পারেনি চিহ্নিতরা। কার্ড দিবে, আমরা জমা দিয়েছি কাগজপত্র কালকে। জি, কালকে নিচে দেয় না, এখনো কার্ড দেয় না। ওনারা নিচে ওই আমরা রোজ 500 টাকা করে আর কি ডিউটি করি, সকাল 8টা থেকে আর কি রাত্রি 8টা পর্যন্ত 500 টাকা করে রোজ আমরা ডিউটি। পরে সেনা সদস্যরা বাজার ঘুরে নিয়মিত অভিযান চালায় ও চিহ্নিতদের থানা পুলিশে হস্তান্তর করা হবে বলে জানায় দেশ টিভিকে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দরপত্রে পঞ্চম হয়েও বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজু হাতটি দখলে নেন। নীতিমালা ভেঙে খাস আদায়ের নামে এমন দখলকেই পৃষ্ঠপোষকতা করছে খোদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ দরদাতারা। দেশ টিভিতে সোমবার সকাল থেকে এমন অনুসন্ধানী সংবাদ প্রচারের পর ব্যবস্থা নিল সেনাবাহিনী। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। ক্রিকেটকে ব্যবহার করে প্রায় 800 কোটি টাকা পাচারের প্রমাণ মিলেছে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন দম্পতির বিরুদ্ধে। আছে প্রায় 33 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও। মামলাও করেছে দুর্নীতি দমন কমিশন। আর বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে 3.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগে আরও একটি মামলা হয়েছে। মোহাম্মদ আলাউদ্দিনকে সঙ্গে নিয়ে সাদ আহমেদের রিপোর্ট। এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের। দুদকের কাছে অভিযোগ রয়েছে বিসিবির এক সময়ের প্রভাবশালী এই সভাপতি শুধু ক্রিকেটকে ব্যবহার করেই হাতিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। একসঙ্গে সংস্থাটির অভিযোগে বলা হচ্ছে ক্লাব ক্রিকেট ধ্বংসের অন্যতম কারিগর পাপনের আশীর্বাদ পুষ্ট বেক্সিমকো ফার্মার কর্মকর্তা বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। ঢাকা লিগের 4টি বিভাগে ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করতে ক্লাব বাণিজ্যে জড়ান তিনি। এসব অভিযোগ আমলে নিয়ে তাদের অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। অনুসন্ধানে মিলেছে পাপন দম্পতির প্রায় 800 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য। আর 3 কোটি 70 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ মিলেছে ইসমাইল হায়দার মল্লিকের। 8টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 3 কোটি 30 লাখ 26,701 টাকা সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরেকটি মামলা রুজুর সিদ্ধান্ত নিয়ে আছে। এছাড়া পাপনের নেতৃত্বে বিপিএল স্টেডিয়াম নির্মাণ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট, বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের বেশ বড় ধরনের অভিযোগ নিয়েও অনুসন্ধান চলছে বলে জানান দুদক কর্মকর্তা। 20টি অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 742 কোটি 73 লাখ 84,686 টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। সম্প্রতি এসব অভিযোগে মিরপুর বিসিবিতে অভিযান চালিয়ে নানা অসঙ্গতি খুঁজে পায় দুদক। ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনে সুপারিশ করা হয়েছে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। হবিগঞ্জের বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় 3 ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। সকাল থেকে দুপুর 1:30টা পর্যন্ত উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে এই ঘটনা ঘটে। টেটাবিদ্ধ অবস্থায় গুরুতর 15 জনকে সিলেট ও ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। পুলিশ জানায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তর সাঙ্গর গ্রামের আলাউদ্দিন মেম্বার ও নুরুল হুদার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে আলাউদ্দিন পক্ষের আয়ুব আলীর একটি গরু, নুরুল হুদার পক্ষের হামিদা বেগমের ধানের খড় খায়। এ নিয়ে সকালে দুপক্ষের নারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সাতক্ষীরার তালায় কালভার্টের নিচ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে সেলিনা বেগম নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। সে হরিশচন্দ্রকাটি গ্রামের মোহাম্মদ রহমত খাঁর স্ত্রী। নিহতের স্বজন জানান, রোববার সন্ধ্যায় ঢাকায় থাকা অসুস্থ মেয়েকে বিকাশে টাকা পাঠাতে বাজারে যান সেলিনা। পরে রাতে আর ফেরেননি তিনি।
পরিবারের সদস্যরা তাকে রাতে অনেক খোঁজাখুঁজির পর সোমবার ভোরে স্থানীয়দের সহযোগিতায় কালভার্টের নিচ থেকে সেলিনার মরদেহ শনাক্ত করে। কালভার্টের নিচে মরদেহের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন, কানের দুল, ঔষধ ও কাঁচা বাজার পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।